আসসালামু আলাইকুম সবাইকে নিউট্রিনিউতে স্বাগতম। আজকে আমরা এসএসসি ফিজিক্স এর 3rd লেকচার বেসিক্যালি গতিবিদ্যা বা ডায়নামিক্স নিয়ে আলোচনা করব। গতিবিদ্যা বা ডায়নামিক্স এর আজকে হচ্ছে ফার্স্ট যে টপিকটা সেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। বেগ, সরণ, ত্বরণ এগুলার ডেরিভেশন এবং গতিবিদ্যার বেসিক জিনিসপত্রগুলো আজকে হচ্ছে আলোচনা হবে। এই লেকচারে বা এই প্লেলিস্টে গতিবিদ্যায় যেসব টপিকগুলো অন্তর্ভুক্ত থাকবে সেগুলোর মধ্যে এই বেগ, ত্বরণ, সরণের সম্পর্ক, এর বেসিক আগে আমরা প্রসঙ্গ কাঠামো এবং আপেক্ষিক বেগ সম্পর্কে আলোচনা করব, যেটা যতটুকু আমাদের প্রয়োজন, এবং এট লাস্ট আমরা হচ্ছে প্রজেক্টাইল মোশন সম্পর্কে আলোচনা করব। তো ক্লাস শুরু করা যাক। আমি ফারদিন আছি তোমাদের সাথে। তো এখানে আমরা গতিবিদ্যার হচ্ছে বেসিক যে কথাটা, গতিবিদ্যার বা ডায়নামিক্স বলতে কি বোঝায়। ডায়নামিক্স অ্যাকচুয়ালি ফিজিক্সের সেই শাখা যেখানে হচ্ছে কোনো একটা ঘটনা ফিজিক্সে বা কোনো একটা বস্তু গতিতে যাওয়ার যে কজ বা রিজন, ঠিক আছে? সেইটা নিয়ে আলোচনা করা হয়। কেন এই বস্তুটার এরকম হচ্ছে? একটা বস্তু আছে যার আদিবেগ u, সেটা কিছুক্ষণ পর বা t সময় পর v বেগে হচ্ছে যেতে শুরু করলো। সো এটার কারণটা কি? কারণটা এই বস্তুর উপর নিশ্চয়ই বল প্রয়োগ করা হইছে, যার জন্য এর ত্বরণ হইছে। দ্যাটস ওয়াই সে t সময়ে u থেকে v বেগে রূপান্তরিত হইছে, তাই না? তো এই ডায়নামিক্স এ এই মাঝখানের f, u, v, t এগুলাই আসলে নিয়ে আলোচনা করা হয় বেসিক্যালি। এগুলার মান কিভাবে নির্ণয় করা হয়, এগুলার গ্রাফ একজনের সাপেক্ষে আরেকজনের কিভাবে আঁকতে হয়, এগুলাই মূলত ডায়নামিক্স এর আলোচনার বিষয়। ঠিক আছে? আরেকটা ফিজিক্সের অন্তর্ভুক্ত আরেকটা শাখা আছে, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। সেখানে আলোচনা করা হয় শুধুমাত্র ইফেক্ট বা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটার কি কি চেঞ্জ হয়। ঠিক আছে? তো এইখানে এসএসসি তে যেসব টপিক নিয়ে আলোচনা করছে, এটা মূলত আমার কাছে লাগে কাইনেমেটিক্স, বিকজ এখানে সব বিষয়গুলার ইফেক্ট নিয়ে আলোচনা করছে। ফোর্স এর জন্য তো আলাদা চ্যাপ্টার নিউটনিয়ান মেকানিক্স এ আলোচনা করা হয়েছে, বাট এখানে তো ফোর্স এর কোনো আলোচনা করা হয়নি, জাস্ট ইফেক্ট নিয়ে আলোচনা করছে। তো আমি যদি বইয়ের এডিটর হইতাম তাহলে অবশ্যই বইয়ের চ্যাপ্টারের নাম দিতাম কাইনেমেটিক্স, ডায়নামিক্স না, কারণ এখানে কজ নিয়ে খুব একটা আলোচনা করা হয় না। আচ্ছা, যাই হোক, তো আজকে আমরা ডায়নামিক্স বা গতিবিদ্যার কিছু বেসিক সম্পর্কে বা বেসিক জিনিস আলোচনা করব, ফার্স্ট লেকচার যেহেতু। সো এখানে আমরা আলোচনা করব হচ্ছে স্থিতি কি আর গতি কি। তো স্থিতি বা গতি সেই বিষয়টা আসলে ডিপেন্ড করে কারো সাপেক্ষে। কেমন? যেমন আমি আমাদের খুবই সুপরিচিত যদি একটা উদাহরণের মাধ্যমে বলি তোমাদেরকে, যে তোমরা নিশ্চয়ই বাসে বা ছোটবেলায় সাইকেল বা কারে চালাইছো, যাই হোক। তো আমরা একটা জিনিস দেখি, যখন হচ্ছে কোনো সাইকেল বা কোনো যানবাহনের উপর একটা অবজেক্ট থাকে, আমরাও যদি সেম বেগে ওই যানবাহনের একই ডিরেকশনে যাই, তবে আমাদের কাছে কেন যেন মনে হয় যে ওখানে থাকা ব্যক্তি, মানে প্রথম এটা ফার্স্ট যানবাহন, এটা সেকেন্ড যানবাহন, বা ধরে নিলাম এই দুইটাই সাইকেল। তো ফার্স্ট সাইকেলের সাপেক্ষে সেকেন্ড সাইকেলের যে ব্যক্তি আছে, তারা মনে করবে যে দুইজনেই স্থির। তার কারণ কি? দুইজনের বেগ সমান, তো দুইজনেই একজন আরেকজনের সাপেক্ষে মনে করবে স্থির। আবার একই ঘটনা যখন বিপরীত দিক থেকে ঘটবে, তখন আমরা মনে করি বা মনে হয় আমাদের মনে হয় কি, যে বেগটা মনে হয় বেড়ে গেল। ঠিক আছে? তো এই বেড়ে যাওয়ার বিষয়টা আমরা ভেক্টরে আলোচনা করি, একজন আরেকজনের সাপেক্ষে যে বেগ বা একজন আরেকজনের সাপেক্ষের দ্রুতি, সেগুলা। তো এখানে আমরা আলোচনা করব যে কার সাপেক্ষে কে স্থির আছে। তো কারো সাপেক্ষে কোনো একটা জিনিস স্থির আছে নাকি গতিশীল আছে, সেটা বোঝানোর জন্য আমাদেরকে একটা ফ্রেম অফ রেফারেন্স বা একটা কাঠামো বিবেচনা করে নিতে হয়, যার সাপেক্ষে আমরা বলতে পারি কোন একটা বস্তু স্থির আছে নাকি গতিশীল আছে। সো এটাও আমাদের পরিচিত কোঅর্ডিনেট সিস্টেমের মতো ৩টা অ্যাক্সিস আছে, বা যদি আমরা সেই ফ্রেম অফ রেফারেন্স কে আমরা যদি 3D তে চিন্তা করি, তাহলে সেটার ৩টা অক্ষ থাকবে, মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই ৩টা অক্ষের আমরা বললাম এটাকে এক্স অক্ষ, এটাকে ওয়াই অক্ষ, এটাকে জেড অক্ষ। তো এই এক্স ওয়াই জেড অক্ষের মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থান ধরলাম আমরা এখানে, সেটা হচ্ছে পি। তো এক্স অক্ষ বরাবর এর দূরত্ব হচ্ছে, এটা যদি আর হয় তাহলে এটা হচ্ছে এতটুকু, তাই না? এটা এক্স অক্ষের সাথে যদি থিটা কোণ তৈরি করে, এটুকুকে আমরা বলতে পারি হচ্ছে আর কস থিটা, এক্স অক্ষ বরাবর দূরত্ব। এবং এটার ওয়াই অক্ষ বরাবর কোঅর্ডিনেটকে আমরা বলতে পারি হচ্ছে আর সাইন থিটা। এটা হচ্ছে 2D তে। আর আমরা ধরে নিলাম এটা এক্স ওয়াই প্লেনে আছে, সো জেড অক্ষ বরাবর এর কোনো কোঅর্ডিনেট বা এর কোনো উপাংশ নাই। ঠিক আছে? বাট এটা 3D তে যেহেতু জেড অক্ষ বরাবরও থাকতে পারে। সো যে ফ্রেম অফ রেফারেন্স বা প্রসঙ্গ কাঠামো, সেটা 1 ডাইমেনশনাল, 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল যেকোনো রকমই হতে পারে। আমাদের অবস্থা বোঝানোর সাপেক্ষে আমরা যেকোনো প্রসঙ্গ কাঠামোই বিবেচনা করতে পারি। ঠিক আছে? সেটা বিষয় না। কিন্তু আমাদের এখানে আলোচনার জন্য
যতটুকু প্রয়োজন বা যতটুকু জানতে হবে প্রসঙ্গ কাঠামোর এইরকম এই আলোচনাটুকু আমাদের এসএসসির বইও ছিল। বাট এখানে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। তাহলে ফ্রেম অফ রেফারেন্স এখানে আমরা জানতে পারছি হচ্ছে ২ রকমের, ঠিক আছে? একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো যেটাকে আমরা বলছি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এর মাঝে একটা বেসিক পার্থক্য আছে, ঠিক আছে? জড় প্রসঙ্গ কাঠামো বলতে বোঝায় যেখানে হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স বা যেই প্রসঙ্গ কাঠামোর যে ত্বরণ, মানে ওই যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা বিবেচনা করছি এই যে প্রসঙ্গ কাঠামোটা এইটার ত্বরণ হচ্ছে 0, মানে এই সিস্টেমটা যেখান থেকে মেজার করছে বা এখানে যদি কোনো অবজেক্ট বা ব্যক্তি বা বস্তু থাকে তার যে ত্বরণ সেটা 0 হতে হবে। এটাকে আমরা বলছি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা জড় প্রসঙ্গ কাঠামো। এই ফ্রেম অফ রেফারেন্সে নিউটনের যে সকল সূত্র আছে, নিউটনের যে লস অফ মোশন আছে সেগুলা কি ভ্যালিড বা কি কাজ করে। কিন্তু যেটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো বা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সেখানে কিন্তু এই জিনিসটার উল্টা ঘটনা ঘটে। সেখানে কি বস্তুর ত্বরণ শূন্য হয় না। অর্থাৎ সেখানে বস্তু গতিশীল থাকে। মানে ওই প্রসঙ্গ কাঠামোটা গতিশীল থাকে, প্রসঙ্গ কাঠামোর ভিতরের বস্তু গতিশীল থাকে। এটা বোঝাচ্ছি, ঠিক আছে? এবং সেখানে যে নিউটনের লস অফ মোশন সেটা কি ইনভ্যালিড বা কি কাজ করে না। তাহলে কি নিউটন ভুল ছিল? না, নিউটন ভুল ছিল না। আমরা কিছু মডিফিকেশন এর মাধ্যমে অচল প্রসঙ্গ কাঠামো বা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সেও নিউটনের লস অফ মোশন গুলা অ্যাপ্লিকেবল করতে পারি। সেটা কি? সেটা আলোচনা পরে, বাট আমরা আগে এক্সাম্পল এর মাধ্যমে বুঝি যে জড় প্রসঙ্গ কাঠামো বিষয়টা কি আর অজড় প্রসঙ্গ কাঠামো বিষয়টা কি। আচ্ছা, তুমি নিশ্চয়ই কোনো বাসার রুমে বসে হচ্ছে তোমার ভিডিওটা দেখতেছো। তো তুমি যে রুমে বসে আছো সেই রুমটা বলতে গেলে তোমার মানে কোনো কিছুই তো অ্যাকচুয়ালি পরম স্থিতি না। বাট আমরা কিছুক্ষণের জন্য ধরে নেই তোমার রুমটার কোনো একটা কোণা বা সাইডের যেকোনো একটা প্রান্তবিন্দু হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স এর কেন্দ্র। ঠিক আছে? সেই ফ্রেম অফ রেফারেন্স বা তোমার রুমটা তো আর মুভ করতেছে না। যদিও পৃথিবী ঘুরতেছে সেই কথা আমরা কিছুক্ষণের জন্য যদি বাদ রাখি, তাইলে আমরা বলতে পারি সেটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তো তোমার বা তুমি যে জায়গাটাতে আছো সেই জায়গাটা যদি ত্বরণ না থাকে, অর্থাৎ তুমি যদি কোনো এমন একটা অবজেক্টে এমন একটা জায়গায় অবস্থান করো যেখানে তোমার ত্বরণ কাজ করছে না, সেই সকল প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর যে সকল কেসে যেমন ধরো তুমি হচ্ছে একটা উপরে উঠোন মানে উঠছে এমন একটা লিফটের মাঝে আছো, তো লিফটটাতে একটা ধরো নির্দিষ্ট ত্বরণে লিফট উপরে উঠে, নাহলে তো তুমি উপরে যেতে পারবে না। তো এই কেসের ক্ষেত্রে তুমি কিন্তু একটা অজড় প্রসঙ্গ কাঠামোতে আছো বা নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সে আছো। এখন কেউ প্রশ্ন করতে পারে, ভাই আপনি তো আগে যে এক্সাম্পলটা দিলেন যে আমি বাসায় যে রুমে বসে আছি সেই রুমের কোন একটা প্রান্ত বিন্দুকে আমরা যদি প্রসঙ্গ কাঠামো ধরি তাইলে তো এইটা অজড় প্রসঙ্গ কাঠামো হয়, কেননা পৃথিবীও তো ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, তোমার কথা পৃথিবী ঘুরতেছে, বাট পৃথিবী ঘূর্ণনের কারণে তোমার যে কোঅর্ডিনেটে আছো, তুমি সেন্টার থেকে তুমি একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটে থাকো, সেই কোঅর্ডিনেটে তোমার যে ত্বরণটা হয় সেটা খুবই কম হয়, সেটা ইজ অ্যাপ্রক্সিমেটলি জিরোর কাছাকাছি হয়। এই জন্য পৃথিবীর যে কোনো পয়েন্টে তোমরা হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স এর বা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামোকে নন ইনার্শিয়াল বলতে পারো, সরি ইনার্শিয়াল বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে বুঝলাম, এবং একটু আগে আমি বললাম যে নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা অজড় প্রসঙ্গ কাঠামোকে তুমি যদি নিউটনের ল গুলা ভ্যালিড করতে চাও তোমাকে কিছু মডিফিকেশন করতে হবে। কি সেই মডিফিকেশন? তোমাকে একটা ফোর্স এর সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে সিউডো ফোর্স বা হচ্ছে কি মিথ্যা ফোর্স। মিথ্যা ফোর্স কি? মিথ্যা ফোর্স হচ্ছে তোমাকে, যেহেতু তুমি হচ্ছে একটা অজড় প্রসঙ্গ কাঠামোতে আসছো, তো তুমি এই ভিতরে থাকা অবস্থায় তুমি যদি নিউটনের ল গুলা অ্যাপ্লিকেবল করতে চাও সেই কেসের ক্ষেত্রে তোমাকে সিউডো ফোর্স এর সাহায্য নিতে হবে। তুমি যদি সিউডো ফোর্স এর সাহায্য নেও তখন হচ্ছে তুমি এইখানে ভিতরের কেসের ক্ষেত্রে যে কোনো ম্যাথমেটিক্যাল হিসাব নিউটনের ল অনুযায়ী করতে পারবা। সো তোমরা যদি সিউডো ফোর্স এর ভিডিওটা না দেখে থাকো, একটু পরে দেওয়া আছে আই বাটনে, সেটাও দেখে আসতে পারো। তো সেখানে সিউডো ফোর্স সম্পর্কে ডিটেইল আলোচনা করা হয়েছে। তো সিউডো ফোর্স সম্পর্কে যখন তোমরা জানবা তখন অজড় প্রসঙ্গ কাঠামোতে ম্যাথ গুলো অনেক ইজি হয়ে যায়। তুমি যখন একটা বাইরের মানে জড় প্রসঙ্গ কাঠামো থেকে লিফটের ভিতরের প্রবলেম সলভ করবা, তোমার কাছে যতটা একটু হইলেও কঠিন মনে হয়, বাট তুমি যদি ভিতরে ফ্রেমের সাপেক্ষে মানে এখানে লিফট তো থাকবে না, লিফটের ভিতরে ধরো অন্য কোনো একটা পেন্ডুলাম আছে এরকম কোশ্চেনে দিবে, বা লিফটে তুমি হচ্ছে একটা বল উপর থেকে নিচে ছুঁড়ে মারতেছো এরকম
কেস দিবে আর তো সেই সব কেসের ক্ষেত্রে তোমাকে অজস্র প্রসঙ্গ কাঠামো ধরে দেন তোমাকে ম্যাথ করতে হবে। তো এই কারণে তোমার সিউডো ফোর্স বা হচ্ছে এই নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সটা এত ইম্পর্টেন্ট ফিজিক্স আলোচনার ক্ষেত্রে, ঠিক আছে? ফিজিক্স এর ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের ক্ষেত্রে। তো এখন আমরা মোটামুটি ফ্রেম অফ রেফারেন্স সম্পর্কে জানলাম। এখন আমরা মোটামুটি আলোচনা করতে পারি হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ সম্পর্কে, ঠিক আছে? তো রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ হচ্ছে মূলত একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। এটার সাথে আমরা ছোটবেলা থেকেই পরিচিত। যেমন একটু আগে এক্সাম্পল একটা বললাম, একটা গাড়ি সামনে থেকে আসছে আর একটা গাড়ি হচ্ছে তার পিছন থেকে একই বেগে যদি যায় তাহলে তার মনে হবে যে তাদের সাপেক্ষে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ 0। সো ভেক্টর ক্লাসে আপেক্ষিক ভেক্টর যে প্লেলিস্ট বা ভেক্টরের যে ক্লাসগুলা সেখানেই আপেক্ষিক বেগ সম্পর্কে ডিটেইলস আলোচনা করা হয়। আমরা জাস্ট এখানে এই চ্যাপ্টারে যেহেতু আছে তো এখানেও আমরা কিছুটা আলোচনা করি যেহেতু বইয়ের টপিক। সো আপেক্ষিক বেগ বা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি। সো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি হচ্ছে একজনের সাপেক্ষে আরেকজনের বেগ। সো আমরা যদি আরো ভালো মতো এক্সাম্পলের সাহায্যে বুঝতে চাই তো আমরা বলতে পারি এই দিক বরাবর এক্স অক্ষ বরাবর হচ্ছে একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে? এবং এক্স অক্ষের সাথে থিটা কোণে অন্য আরেকটা রাস্তা বরাবর আরেকটা ট্রাক যাচ্ছে। সো ধরলাম এই বরাবর একটা গাড়ি যাচ্ছে, সেই গাড়ির বেগ হচ্ছে ভিসি। আর এই বরাবর একটা হচ্ছে ট্রাক যাচ্ছে, ঠিক আছে? তো এর বেগ বললাম হচ্ছে ভিটি এবং এদের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম থিটা, ঠিক আছে? তো এখন আমাকে যদি প্রশ্ন করে বা আমরা যদি জানতে চাই যে ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত বা গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত, ঠিক আছে? তো এরকম প্রশ্ন হতে পারে, দুইটা প্রশ্নই হতে পারে। আমরা যদি একটু লিখি যে ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ কত, দুয়ে লিখতে পারি হচ্ছে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ কত। আচ্ছা, তো আপেক্ষিক বেগ বিষয়টা আমরা এখানে আলোচনা করব। সেটার জন্য হচ্ছে আমাদেরকে আগে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক বেগ কেমন হয় সেটা আমরা আগে বুঝে নিতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমটা যদি নির্ণয় করতে যাই ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ, তো একটা জিনিস মনে রাখবা, আমরা যার আপেক্ষিক বেগ হচ্ছে বের করব, এখানে আমাদের কার আপেক্ষিক বেগ বের করতে হবে, গাড়ির আপেক্ষিক বেগ বের করতে হবে। আর ট্রাকের সাপেক্ষে তার মানে এখানে অবজারভারকে কে এই ঘটনাটা দেখতেছে, এখানে অবজারভার হচ্ছে ট্রাক, ঠিক আছে? এই ট্রাকের ভিতরে যে লোকজন বা মানুষ আছে সে হচ্ছে অবজার্ভ করতেছে। কি অবজার্ভ করতেছে? যে গাড়ি অ্যাকচুয়ালি কত বেগে তার থেকে বা কত কোণে যাচ্ছে সেটা কে অবজার্ভ করতেছে? ট্রাক অবজার্ভ করতেছে। তো আমরা ট্রাকের সাপেক্ষে যখন গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করি তখন হচ্ছে আমরা এইভাবে লিখি, সেটা হচ্ছে ভেলোসিটি অফ কার রেসপেক্ট টু ট্রাক। নোটেশনটা দেওয়া হয় ইংলিশে হচ্ছে যার আপেক্ষিক বেগ সে হচ্ছে আগে আর যার সাপেক্ষে সেটা হচ্ছে পরে। এটা কিভাবে লেখা হয়? ভিসি মাইনাস ভিটি, অর্থাৎ যে অবজারভার তার বেগটা যে দিকে আছে তার বিপরীত দিকে হয়ে যাবে। বিপরীত দিকে যখন হয়ে যাবে তখনই সেটা হবে হচ্ছে তার সাপেক্ষে যাকে দেখছে তার আপেক্ষিক বেগ। একটু বিষয়টা কনফিউজিং, বাট তুমি যদি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো বুঝতে পারবা যে কি হচ্ছে বিষয়টা। আমি অবজারভার মানে হচ্ছে ট্রাকে আছি আমি, ঠিক আছে? আমি এইদিকে যাচ্ছি। আর আমি কাকে অবজার্ভ করতেছি? আমি অবজার্ভ করতেছি হচ্ছে এক্স অক্ষে থাকা হচ্ছে কারকে। তো আমার যে ভেলোসিটি যে ডিরেকশনে আছে, আমার ভেলোসিটির অপোজিট ডিরেকশনে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ভেক্টর যদি আমরা নেই এবং তারপর যদি আমরা এই দুইটা লব্ধি করি তখন যে ফলাফলটা পাবো সেটা হবে এই অবজারভারের সাপেক্ষে এই যে যাকে অবজার্ভ করতেছে কারের বেগ। বুঝতে পারছো? ট্রাক যাচ্ছে হচ্ছে এই দিক বরাবর কারের সাথে থিটা কোণে। তো আমরা এই দিকে ভিটি এর কি নেগেটিভ উপাংশ নিলে যে বরাবর যায় সেই দুইটা এবং কারের যে লব্ধি এই বরাবর হচ্ছে দেখবে, মানে অ্যাকচুয়ালি তো কার যাচ্ছে এক্স অক্ষ বরাবর কিন্তু ট্রাক দেখবে এক্স অক্ষ বরাবর যাচ্ছে না, সে যাচ্ছে এই দুইটার যে লব্ধি বরাবর। বুঝতে পারছো? তো এটা যদি আমরা সমান্তরালে সামান্তরিকের ভেক্টরের যে সামান্তরিক সূত্র আছে সেটা দ্বারা পূরণ করি তাহলে আমরা দেখি যে লব্ধি আসে এই দিক বরাবর, তাই না? আচ্ছা, তো এখানে আমরা ধরলাম ভিসি এর সাথে তখন সে আলফা কোণ তৈরি করছে। তো এখন কি আমরা এই লব্ধির মানটা বের করতে পারি? ভিসিটি যেটা আমরা একটু আগে ডিফাইন করলাম সেটা আমরা আলফার ভ্যালু বের করতে পারি, ভি সিটি এর ভ্যালু চাইলে বের করতে পারি। তো এখান থেকে আমাদের এখানে একটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব আঁকতে হবে। সো লম্ব আঁকার পরে আমাদের কিছু হিসাব নিকাশ করতে হবে। সো আমরা এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে আমরা বলতে পারি হচ্ছে এই টোটালটা হচ্ছে কি পাই মাইনাস থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এবং এইটা এগেইন থিটা অ্যাঙ্গেল। সো এটাও যদি থিটা হয় এটাও কিন্তু থিটা অ্যাঙ্গেল, ঠিক আছে? এবং এটা যদি আমরা জাস্ট ভিটির ম্যাগনিটিউডটা নেই তো এইদিকেও কিন্তু
ভিটি বা ট্রাকের বেগটা আসবে। ঠিক আছে? তো এখন আমরা ভিটি এর যে আমরা একটু যদি প্রমাণ করার জন্যই বের করি বা মান নির্ণয়ের জন্যই বের করি তাহলে হচ্ছে বিষয়টা এরকম ভাবে আমরা একটু নামকরণ করে নেই A, B, C, D, E ঠিক আছে? তো আমরা বের করতে চাই হচ্ছে VCT এর ম্যাগনিটিউডটা অ্যাকচুয়ালি কত এবং আমাদের এখানে আমরা আলফার ভ্যালুটা ফাইন্ড আউট করতে চাই। সো এটা যদি আমরা বের করতে চাই তো আমাদের সিবি এর ভ্যালুটা জানতে হবে এবং তখন আমরা হচ্ছে এই ACE সমকোণী ত্রিভুজের সাহায্যে আলফার ভ্যালুটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। তো এখানে আমরা সিবি যে মানটুকু আছে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ভিটি কস থিটা। ঠিক আছে? আর হচ্ছে সি যে পার্টটা আছে সি কে আমরা লিখতে পারি হচ্ছে ভিটি সাইন থিটা। ঠিক আছে? এইটুকু আমরা কিন্তু লিখতে পারি চাইলেই। এই উপাংশ মানে অতিভুজের থিটার সাথে যে অংশটা থাকে সেটার সাথে হয় কস এবং লম্বের সাথে সেটা থাকে সেটার সাথে হয় হচ্ছে সাইন। তো এখন আমরা ত্রিভুজ ACE এ বলতে পারি কি tan আলফা ইজ ইকুয়াল টু সিই বাই হচ্ছে এসি। তো সি এর মতো থাকলো। এসি কে আমরা লিখতে পারি হচ্ছে কি এবি মাইনাস সিবি। তো সি এর ভ্যালুটা আমরা জানি সেটা হচ্ছে ভিটি সাইন থিটা এবং এবি এর ভ্যালুটা হচ্ছে ভিসি মানে কারের বেগ মাইনাস সিবি এর ভ্যালুটা আমরা একটু আগেই বের করলাম সেটা হচ্ছে ভিটি কস থিটা। সো আলটিমেটলি কিন্তু আমরা আলফার ভ্যালুটা পেয়ে গেছি। সো ট্যান থিটার ভ্যালুটা আমরা লিখতে পারি ভিটি সাইন থিটা ডিভাইডেড বাই ভিসি মাইনাস ভিটি কস থিটা। ঠিক আছে? অথবা আমরা যেহেতু এখানে পাই মাইনাস আলফা কোণ হিসাবে লিখছি সো আমরা এটাকে চাইলে এইভাবেও লিখতে পারি ভিটি সাইন পাই মাইনাস থিটা ভিসি প্লাস ভিটি কস পাই মাইনাস থিটা। এটাকে এইভাবে কেন লিখলাম কারণ আপেক্ষিক বেগের ফর্মুলাতে এইভাবে বলা হয় যে থিটাকে ট্যান আলফা এখানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু ভিটি সাইন পাই মাইনাস থিটা ভিসি প্লাস ভিটি সাইন পাই মাইনাস থিটা। সো পাই মাইনাস থিটার কোণেও তুমি লিখতে পারো তুমি এইভাবেও লিখতে পারো কোনো সমস্যা নাই। ঠিক আছে? এবং আমরা যদি মানটা নির্ণয় করতে চাই তাহলে আমরা এটাও করতে পারি ইজিলি। ভিসিটি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমাদের এই অতিভুজের যে ভ্যালুটা তার সমান। সো এসি এর ভ্যালুটাও আমরা জানি এবং সিই এর ভ্যালুটাও আমরা জানি। সো এই দুইটাকে কিন্তু বর্গমূল করে দিলেই হয়ে যাবে। আন্ডার রুট ভিটি সাইন থিটা তার হোল স্কয়ার প্লাস ভিসি মাইনাস ভিটি কস থিটা তার স্কয়ার। তো এটা যদি তুমি করো আলটিমেটলি রেজাল্ট যেটা দেখতে পাবা সেটা হচ্ছে তোমার আচ্ছা আমরা করেই ফেলি। ভেক্টরে যে আমরা যোগের সূত্র পড়ছি সেইটাই আরকি আল্টিমেটলি হবে। সো এখান থেকে আমরা লিখতে পারি ভিটি স্কয়ার প্লাস ভিসি স্কয়ার প্লাস 2ভিসি ভিটি কস পাই মাইনাস থিটা। সো এই আরকি। সো এখানে এরকম বিষয়টা ঘটছে যদি একটু লক্ষ্য করো এইদিকে যাচ্ছে হচ্ছে ভিসি এইদিকে যাচ্ছে হচ্ছে ভিটি তাহলে অবজারভার হচ্ছে ভিটি তার মানে ট্রাকের সাপেক্ষে কারের আপেক্ষিক বেগ তার মানে ট্রাকের বেগটাকে কি নেগেটিভ দিকে নিয়ে যেতে হবে তখন কার আর ট্রাকের মধ্যবর্তী বেগ কত হবে পাই মাইনাস থিটা যেহেতু আমরা এটাকে থিটা বলছিলাম। তো এখন ভিটি আর ভিসি এর পাই মাইনাস থিটা মধ্যবর্তী কোণের যে লব্ধির যে মান সেটা হচ্ছে এইটা এবং তাদের মধ্যবর্তী যে কোণ আলফা কোণ সেটার কি বলে মানে দুইটা লব্ধি করলে এক্স অক্ষের সাথে যে কোণটা হয় সেটা হচ্ছে ভিটি সাইন পাই মাইনাস থিটা ভিটি প্লাস ভিসি প্লাস ভিটি কস পাই মাইনাস থিটা। তো এইভাবে আর কি এটার প্রুফ আসে। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে আপেক্ষিক বেগের মোটামুটি বেশ কিছু টপিক সম্পর্কে আলোচনা করলাম বেশ কিছু না আমরা হচ্ছে এটার প্রুফই দেখে নিলাম যে ট্রাকের সাপেক্ষে গাড়ির আপেক্ষিক বেগ ভিটি মাইনাস ভিসির ভেক্টর ফর্মটা যদি তুমি নির্ণয় করতে চাও তুমি যদি এটা তো আমরা হচ্ছে মানের সাহায্যে নির্ণয় করলাম তুমি যদি ভেক্টরের সাহায্যে নির্ণয় করতে চাও সেটাও সম্ভব। কিভাবে সম্ভব দেখো এখানে যে ভিটি এর বেগটা আছে এটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ভিটি কস থিটা আই ক্যাপ এক্স অক্ষ বরাবর আর একটা কি সাইন থিটা জে ক্যাপ। এইটা যদি করো তাহলে তোমার আরো ইজি হবে। কিভাবে ইজি হবে দেখো এখানে আমরা ভিসিটি মান বের করতে পারি ভিসি তো এক্স অক্ষ বরাবর ভিসি তো ভিসি কে আমরা জাস্ট মানটা নেই ভিসি এর মানটা নিয়ে ভিসি আই ক্যাপ মাইনাস ভিটি এর মান আমরা একটু আগে কি পাইলাম ভিটি এর মান হচ্ছে ভিটি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ। এখন আমরা যদি এখানে একটু হিসাব নিকাশ করি সেম মানই আসবে কোনো চিন্তার কারণ নাই সেম মানই আসবে ভিসি মাইনাস ভিটি কস থিটা
এটার সহগ হচ্ছে বা এটা হচ্ছে i ক্যাপের সাথে, আর এখানে মাইনাস হবে মাইনাস সাইন থিটা জে ক্যাপ। অ্যাকচুয়ালি মাইনাস না, এখানে হবে হচ্ছে মাইনাস ভিটি সাইন থিটা জে ক্যাপ। এখন তুমি যদি এর মান নির্ণয় করতে চাও এবং ভি সিটি ভেলোসিটি অফ কার রেসপেক্ট টু ট্র্যাক মান নির্ণয় করতে চাও, সেম মানে আসবে ভিসি মাইনাস ভিটি কস থিটা স্কোয়ার প্লাস মাইনাস ভিটি সাইন থিটা স্কোয়ার। দেখো আমরা ওখানে রুট ওভার লেখার সময় এই মানটাই বর্গ করছিলাম, দেখছো তো। ভেক্টরের সাহায্যে করো বা আচ্ছা, এটা তো মান গেল, কোনটা কিভাবে আসবে? সো তুমি ট্যান আলফার ভ্যালুটা নির্ণয় করতে পারো। যেহেতু আমরা আলফাকে বলছি হচ্ছে এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ, তো এক্স অক্ষের সাথে মধ্যবর্তী কোণ নিলে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে ওয়াই এর সহগ বাই হচ্ছে যে সরি জে এর সহগ ডিভাইডেড বাই হচ্ছে আই এর সহগ। তো জে এর সহগ হচ্ছে মাইনাস ভিটি সাইন থিটা, আর আই এর সহগ হচ্ছে ভিসি মাইনাস ভিটি কস থিটা। তো এই মানটা বের করবে। এখানে মানটা নেগেটিভ আসবে, কোণের মানটা, কারণ কি নেগেটিভ দ্বারা নির্দেশ করতেছে এটা এক্স অক্ষের নিচের দিকে আছে, ঠিক আছে। তো আমি তোমাকে জাস্ট দুইটা নিয়মই দেখায় দিলাম, তুমি মানের সাহায্যে বের করতে পারো, ভেক্টরের সাহায্যে বের করতে পারো। ভেক্টরের সাহায্যে বের করা কিন্তু জাস্ট কয়েক লাইন, তুমি জাস্ট কয়েক লাইন ক্যালকুলেশন করলে ভেক্টরের সাহায্যে বের করতে পারো। এই জন্য তোমাকে জাস্ট যে ভেক্টর গুলা প্রশ্নে উল্লেখ আছে সেগুলার ভেক্টোরিয়াল ফর্মে নিয়ে যেতে হবে। যেমন আমরা ভিটি ট্র্যাকের যে ভেক্টরটা, এটা আমরা ভেক্টোরিয়াল ফর্মে নিয়ে গেছি। যদি ভিসিও একটা ইনক্লাইন প্লেনে থাকতো তাহলে সেটাও আমরা চাইলে নিয়ে যেতে পারতাম। এখন যদি বলে ট্রাকের সাপেক্ষে গাড়ির এখন যদি বলে গাড়ির সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ নির্ণয় করো, সো এটাও কিন্তু নির্ণয় করা সম্ভব। তখন আমাদের জাস্ট সবকিছু উল্টে যাবে, ভি অফ ট্রাক রেসপেক্ট টু সি কার তখন হবে হচ্ছে ভিটি মাইনাস ভিসি। তখন কিন্তু মান সেমই থাকবে, ভিটি সি এর যে ম্যাগনিটিউড সেমই থাকবে, জাস্ট কোনটা পাল্টে যাবে। সেটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবা, করে দেখবা যে কোনটা কত আসে, ঠিক আছে। সেই কেসের ক্ষেত্রে আমাদের কেমন হবে বলতো? তখন আমাদের হচ্ছে এই দিকে ছিল হচ্ছে ভিসি, এই দিকে ছিল হচ্ছে ভিটি। আগের বার ট্রাক ছিল অবজারভার, এবার কার হবে অবজারভার। যে হচ্ছে অবজারভার তার নেগেটিভ দিকে হচ্ছে কোণ নিতে হবে, এবং এই যে লোভ দিতে হবে সেটাই হবে অবজারভারের, মানে অবজারভার সেটাই দেখবে অ্যাকচুয়ালি ট্রাক কত বেগে যাচ্ছে। এটার দুইটা লোভ এরকম হবে না, সামান্তরিক যদি আমরা ড্র করতাম, সমান হয় নাই, তোমরা আর কি বুঝতে পারতেছো যে লব্ধিটা এই বরাবর হবে ভিসিটি। তো তখন কার মনে করবে ট্রাক অ্যাকচুয়ালি এই দিক বরাবর যাইতেছে, তো আনুভূমিকের সাথে কোণ কি 90 এর চেয়ে বেশি আসার কথা আছে, এটা কিন্তু বের করে দেখবা, ঠিক আছে, অ্যাকচুয়াল কোণটা কত আসে। তো এখানে আমরা হচ্ছে আপেক্ষিক বেগ সম্পর্কে মোটামুটি ভালো একটা কনসেপ্ট যদি ক্লিয়ার করতে পারি তাহলে তো ভালো, না হলে ভেক্টরের লেকচার গুলা দেখবা, সেখানে এক্সাম্পল আরো সহ আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আপেক্ষিক বেগ সম্পর্কে আমরা আলোচনা করলাম, এখন হচ্ছে আমরা এখানে বা গতিবিদ্যার যে বেসিক জিনিসপত্র সেগুলা নিয়ে আলোচনা করব। সো আমরা গতিবিদ্যার মূল যে আলোচনা বা গতিবিদ্যার হচ্ছে ভিত্তি যেগুলা, সেগুলাই তো হচ্ছে এখানে আলোচনা করতে হবে। সেগুলা হচ্ছে তোমার বেগ, ত্বরণ বা সরণ। তো সরণ বিষয়টা আমরা আলোচনা করি হচ্ছে কোনো একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। যেমন ধরো হচ্ছে এটা একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট 2D সিস্টেমে। সো এখানে একটা বস্তু এখানে ধরলাম হচ্ছে এ বস্তু, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই। এখানে বি আরেকটা বিন্দু যেটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তো মূল বিন্দুর সাপেক্ষে এদের এ বি দূরত্ব নির্ণয় করতে বলছে। তো আমরা একটা জিনিস কিন্তু জানি যে মূল বিন্দুর সাপেক্ষে এ এর দূরত্ব আমরা জানি, মূল বিন্দুর সাপেক্ষে বি এর দূরত্ব আমরা জানি। তো এই দুইটা যখন আমরা জেনে ফেলবো তখন কিন্তু আমরা ইজিলি এ বি এর দূরত্ব বের করতে পারবো। ভেক্টরে আমরা এটা শিখছি, ঠিক আছে। তো আমরা ধরলাম বস্তু এ থেকে বি এর দিকে গেছে, তার মানে ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে বি। মূল বিন্দু থেকে এর যে দূরত্ব সেটাকে আমরা বললাম r1, মূল বিন্দু থেকে b এর যে দূরত্ব এটাকে বললাম r। তো সরণ মূলত নির্দেশ করে দুইটা বিন্দুর মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্ব বা শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস, এটাকে আমরা বলি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। তো সরণ হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী ন্যূনতম যে দূরত্বটা সেটাকে আমরা বলি হচ্ছে সরণ। তো এখানে সরণকে যদি আমরা r দ্বারা প্রকাশ করি, তো এখানে আমরা বলতে পারি বস্তু প্রথমে হচ্ছে a তে গেছে, তো ভেক্টরের নিয়ম অনুসারে বস্তু প্রথমে হচ্ছে a তে গেছে, a থেকে b তে গেছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে কি বলতে পারি, r1 প্লাস r ভেক্টর ইজ ইকুয়াল টু r2 ভেক্টর। সো আমরা সরণকে এইভাবে লিখি যে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন। দুইটা বস্তুর মাঝে যদি সরণ ঘটে, দুইটা বিন্দুর মাঝে যদি সরণ ঘটে, তখন আমরা ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশনের ভেক্টোরিয়াল মানকে যখন আমরা বাদ দেই তখন আমরা পাই হচ্ছে তোমার সরণের ভ্যালু, ঠিক আছে, এক্স ওয়াই স্থানাঙ্ক ব্যবস্থায়। আচ্ছা ঠিক আছে, তো সরণকে, আচ্ছা এখন এই সরণ বস্তু যখন ঘটায়, মানে বস্তুর যখন সরণ ঘটে তখন তো বস্তুর বেগও সৃষ্টি হয়। তো বেগ জিনিসটা কি? বেগ হচ্ছে একক সময়ে সরণের যে হারটা, মানে ইউনিটারি টাইমে
সরণের মানকে আমরা বেগ বলি। ঠিক আছে? তার মানে এক কথায় যদি আমরা বলতে চাই যে সরণকে যদি আমরা ওই সরণটুকু ঘটতে যতটুকু সময় প্রয়োজন হয়েছে সেটা দিয়ে ভাগ দেই তাহলে আমরা গড় বেগের মানটা পাই। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি বেগ কি? বেগ হচ্ছে বস্তুর সরণের সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বেগকে আমরা বলি হচ্ছে কি সময়ের সাথে সরণের পরিবর্তনের যে হার। আচ্ছা, তার মানে আমাদের বেগ কি নির্দেশ করতেছে? বেগ নির্দেশ করতেছে হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে যে সরণটা ঘটে এবং সেই সরণ ঘটতে যতটুকু টাইম প্রয়োজন হয় সেটাই আমাদের বেগ নির্দেশ করে। কিন্তু এই বেগটা নির্দেশ করে হচ্ছে গড় বেগ। ঠিক আছে? এখন সরণের সাথে আরেকটা বিষয় আমাদের কানেক্টেড আছে সেটা হচ্ছে দূরত্ব। সো আমরা এসএসসির বইয়ে একটা খুবই সুন্দর এক্সাম্পল ছিল। তখন এরকম এই যে একটা বাঁকা পথ ছিল। তো এই বাঁকা পথে বলছে একজন সাইকেল চালক হচ্ছে এখানে অনেকগুলা 1, 2, 3, 4 এরকম মার্কিং ছিল ৭ টা না ৮ টা। তো বলছিল যে 0 বা 1 বিন্দু থেকে 6 বিন্দু পর্যন্ত যায়। তো তার দূরত্ব কিন্তু এই যে ভিতর দিয়ে যেতে যতটুকু দূরত্ব কভার হইছে। বাট সরণ কিন্তু তার সর্বনিম্ন দূরত্বটা নির্দেশ করে। ঠিক আছে? তো সরণ হচ্ছে জাস্ট এই ১ থেকে 0 থেকে ৬ পর্যন্ত যেতে লম্বা বা একেবারে শর্টেস্ট যে ডিসট্যান্সটা বা শর্টেস্ট লাইনটা কানেক্ট করলে যেটা হবে সেটাকে আমরা বলি হচ্ছে সরণ। এই সরণের যে পরিবর্তনের হার এটাই হচ্ছে বেগ। আর যে দূরত্বের যে পরিবর্তনের হার এটাকে আমরা বলি হচ্ছে দ্রুতি। ঠিক আছে? স্পিড যেটাকে আমরা এক কথায় বলি বা দ্রুতি বলি সেটা হচ্ছে দূরত্বের সাথে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। ঠিক আছে? আর এখানে আমরা সময়ের সাথে সরণের যে পরিবর্তনের হার বলি সেটাকে আমরা বলি হচ্ছে বেগ। এখন এই টাইমটা যদি খুবই কম সময়ের মাঝে হয়, একেবারে ইনস্ট্যান্টেনিয়াস কোনো টাইমের মাঝে হয়, t যদি টেন্ডস টু 0 হয় তখন আমরা v কে বলি হচ্ছে v ইনস্ট্যান্টেনিয়াস যেটাকে আমরা প্রকাশ করি কি এরকম ভাবে লিমিট t টেন্ডস টু 0 del s by del t এটাকে আমরা প্রকাশ করি কিভাবে ds/dt আকারে। সো এখানে আমাদের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের ধারণার সাথে পরিচিত হতে হবে। টাইম যদি খুবই কম সময়ের মধ্যে হয় বা কম সময়ের জন্য এই পরিবর্তনটা হয় তাহলে আমরা অন্তরীকরণ বা ds/dt ইউজ করি v এর মান বের করার জন্য। ঠিক আছে? তাহলে আমরা v ইনস্ট্যান্টেনিয়াস কে লিখতে পারি এভাবে ds/dt। আচ্ছা, একইভাবে আমরা যদি এক লাইন আরো করি সো ds কে আমরা লিখতে পারি v ইনস্ট্যান্টেনিয়াস ইনটু t। সো আমাদের যদি কোনো সময় v ইনস্ট্যান্টেনিয়াস এবং t এর গ্রাফ দেওয়া থাকে এবং আমাদেরকে সেখানে দূরত্ব বের করতে বলে কোন একটা স্পেসিফিক টাইম থেকে আরেকটা স্পেসিফিক টাইমে, তো এটা আমরা ধরলাম t নট, এটা ধরলাম আমরা t। তো t নট থেকে t তে যদি আমাদের বের করতে বলে দূরত্ব, তো এইখানকার গ্রাফের যে এরিয়া হবে সেই এরিয়াই হবে কি দূরত্ব। সো এরিয়া কিভাবে নির্ণয় করতে হয়? এরিয়া নির্ণয় করতে হয় ইন্টিগ্রেশনের মাধ্যমে। সো বোথ সাইডে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সরি, এখানে dt ছিল ডট dt। ঠিক আছে? তো এখন আমাদের t নট থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে আর 0 থেকে s পর্যন্ত যদি আমরা কোনো সরণ ফার্স্টে না ঘটে ধরি। তো এখানে আমাদের s ইন্টিগ্রেশনের মাধ্যমে আসবে, উপরে যে লিমিট সেটা উপরে যাবে, এখানে সেটা নিচের লিমিট নিচে যাবে এবং v ইনস্ট্যান্টেনিয়াস যদি কনস্ট্যান্ট হয় মানে সমবেগে যায় তাহলে dt এর ইন্টিগ্রেশন করলে আসে হচ্ছে t এবং উপরে t নট থেকে t পর্যন্ত। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে s মাইনাস s ইন্টু 0 ইজ ইকুয়াল টু v ইনস্ট্যান্টেনিয়াস t মাইনাস t নট। তো এখান থেকে আমরা দূরত্বটা কিন্তু চাইলেই বের করতে পারি। ঠিক আছে? তো আমাদের তাৎক্ষণিক বেগ এবং হচ্ছে গড় বেগ এই দুইটার পার্থক্য বুঝতে হবে। তো পার্থক্য বোঝার জন্য আমরা যদি একটা এক্সাম্পল করে ফেলি তাহলে কিন্তু খারাপ হয় না। তো ধরো এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেই যে একটি বস্তু s of t is equal to 5t square plus 6t minus 9 সমীক মেনে চলে। বস্তুটির 0 থেকে 5 সেকেন্ড সময়ে বেগ কত এবং 4 সেকেন্ডে বেগ নির্ণয় করো। সো প্রশ্নটা আশা করি বোঝা গেছে। একটা বস্তুর সময়ের সাথে দূরত্বের যে সমীকরণ সেটা মেনে চলে এবং সেটা দেওয়া আছে এরকম আর কি এত মিটার। ঠিক আছে? সমীকরণ মেনে চলে এবং বস্তুটি 0 থেকে 5 সেকেন্ড সময়ে বেগ চাইছে এবং 4র্থ সেকেন্ডে বেগ নির্ণয় করতে বলছে। 5তম সেকেন্ডে যখন বেগ নির্ণয় করতে হবে সো সরণের যে মানটা সেটা আমাদের 5তম সেকেন্ডে এবং 0 সেকেন্ডে দুইটাই নির্ণয় করতে হবে। সো আমাদের ফার্স্টে কিন্তু গড় বেগ নির্ণয় করতে বলছে। শুধু একটা যদি লিমিটের মাঝে বেগ বের করতে বলে টাইমের লিমিটের মাঝে তখন আমাদের গড় মানটা বের করতে বলে যেটা আমরা ডেল এস বাই ডেল টি মাধ্যমে বের করতে পারি। সো ডেল এস কি এস অফ 5তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে 0তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বিয়োগ দিতে হবে আর এদের যে টাইম মানে টাইমের যে ডিফারেন্স t5 মাইনাস t নট। তো s5 কে আমরা লিখতে পারি 5 ইন্টু
t এর জায়গায় 5 স্কয়ার প্লাস 6 ইন্টু 5 মাইনাস 9 মাইনাস এখানে যদি সব 0 হয় প্রথম পদ 0 হবে, দ্বিতীয় পদ t এর সাথে গুণ হয়ে যাবে মাইনাস 9 ডিভাইডেড বাই 5 মাইনাস 0। সো এটা যদি আমরা হিসাব করি বা ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে হচ্ছে 5 5 25, 5 25 125 প্লাস 30 মাইনাস 9 প্লাস 9 ডিভাইডেড বাই 5। সো এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 31 মিটার পার সেকেন্ড, 31 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে 0 থেকে 5তম সেকেন্ড বা 0 থেকে 5 সেকেন্ডের মাঝে গড় বেগটা। আর আমরা যদি চতুর্থ সেকেন্ডে তাৎক্ষণিক বেগ নির্ণয় করি v/4, তাহলে আমাদের কি করতে হবে? তাৎক্ষণিক বেগের সূত্র কি ছিল? ডিফারেন্সিয়েশন ds বাই dt। সো আমাদের nতম ডেরিভেটিভের ডেরিভেশনটা শিখে রাখা উচিত। কেউ যদি ডিফারেন্সিয়েশন নাও করো, এইটুকু বেসিক অন্তত শিখে রাখলে তুমি মোটামুটি এই সব চ্যাপ্টার কভার করতে পারবে। ddx অফ যদি x টু দি পাওয়ার n এই ফর্মুলা কখনো পাও তাহলে তাকে ইউজ করতে হবে হচ্ছে উপরের পাওয়ারটা সহগ হবে এবং x এর পাওয়ার 1 কমে যাবে, এইটুকুই জাস্ট। ঠিক আছে, তো এখানেও আমরা এইটাই অ্যাপ্লাই যদি করি, ফাংশনটা ছিল হচ্ছে 5t স্কয়ার প্লাস 6t মাইনাস 9, তাই না? তো এখানে আমাদের একটা একটা করে পদ বের করতে হবে। 5 যেহেতু 5 এর মতো কনস্ট্যান্ট, ওটা রেখে দিলাম। আর t স্কয়ারে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে 2t প্লাস 6, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। বাট কনস্ট্যান্টের সাথে যদি কোনো সহগ থাকতো t এর ফাংশন আকারে, তখন এটা ডিফারেন্সিয়েট হতো, যেমনটা 60 আর 5t স্কয়ার হয়েছে। এখানে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 10t প্লাস 6। এখন t এর মান আমরা যদি 4 বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে যায়। সো t এর মান যদি আমরা 4 বসাই, 10 ইন্টু 4 প্লাস 6, যেটা রেজাল্ট আসে আমাদের হচ্ছে কত? রেজাল্টটা আমরা এখানে লিখছি। রেজাল্ট আসে হচ্ছে 46 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমাদের চতুর্থ সেকেন্ডে বেগ হচ্ছে 46 মিটার পার সেকেন্ড এবং আমাদের 0 থেকে 5 সেকেন্ডে যে গড় বেগ সেটা 31 মিটার পার সেকেন্ড। সো আশা করি ডিফারেন্সটা বুঝতে পারছো যে কিভাবে কোনটা করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ত্বরণ নিয়ে। সো ত্বরণটা অ্যাকচুয়ালি বেগের যে পরিবর্তনের হার সেটাই নির্দেশ করে। ত্বরণ বা অ্যাক্সিলারেশন, এখানে স্পেসিফিক ভাবে বলার কোনো কিছু নাই, এটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। ঠিক আছে, তো সময়ের সাথে বেগের পরিবর্তনের যে যদি এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে হয় তাহলে সেটা গড় ত্বরণ নির্দেশ করে ডেল ভি বাই ডেল টি। একইভাবে টি এর মানটা যদি ডেল টি এর মানটা যদি একেবারে টেন্স টু 0 হয় তখন আমরা লিখি এই ইনস্ট্যান্টেনিয়াস, যেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ বলে, লিমিট টি টেন্স টু 0 ডেল ভি বাই ডেল টি ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু চাইলে বের করতে পারি। ঠিক আছে, তো একইভাবে ওই আগে যে ম্যাথটা করলাম বেগের, সেম ভাবে এইভাবে ত্বরণের ম্যাথ হচ্ছে যে কোনো বেগের ফাংশন সময়ের সাথে দিয়ে ম্যাথ করা যাবে। তো এখন আমরা যেটা হচ্ছে বেসিক্যালি আলোচনা করব সেটা হচ্ছে পরন্ত বস্তুর যে 3টা সূত্র গ্যালিলিও প্রদান করছিলেন, ভি ইজ প্রপোর্শনাল টু টি, আর হচ্ছে সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, আর এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। এই ফর্মুলাগুলো তো আমরা এসএসসি তে শিখছি, তাই না? তো এখন আমরা একটু ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ যেহেতু আমরা কিছুটা শিখছি, তো এর মাধ্যমেও কিছুটা শেখা ট্রাই করব। আর আমাদের কিছু বেসিক ইন্টিগ্রেশন জানা থাকতে হবে। যদি আমরা ইন্টিগ্রেশনের কথা বলি তাহলে ইন্টিগ্রেশনের এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা তোমাদের জানা থাকা প্রয়োজন। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন যদি ডিএক্স হয়, তো এই মানটা হয় হচ্ছে তোমার এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। প্রত্যেকটা ইন্টিগ্রেশনের মান করার সময় তোমার হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু লাস্টে আসে। সো এই কনস্ট্যান্ট ভ্যালুটার তাৎপর্য কি সেটা যখন ইন্টিগ্রেশন করবা তখন বুঝতে পারবা। বাট আপাতত তোমাদের এই জিনিসটা আমি নোট করে রাখতে বলবো, পরবর্তীতে আজকে আমরা যে ম্যাথ গুলা করবো সেখানে হয়তো এটা কাজে লাগতে পারে। আচ্ছা, তো এখানে আমরা মূলত আলোচনা করলাম হচ্ছে সরণ বেগ এবং ত্বরণ নিয়ে, এবং এদের যে সম্পর্ক সেগুলা নিয়েও আমরা চাইলে আলোচনা করতে পারি। কোনো কোনো সময় এরকম দিয়ে দেয় যে একটা, আমরা যদি এক্সাম্পল 2 লিখি, একটি গাড়ির বলের সাথে সময়ের সমীকরণ নিম্নরূপ, মানে ফোর্সের টাইমের সাথে একটা সম্পর্ক মানে আছে এই গাড়ির যে দূরত্ব বা গাড়ির ত্বরণ বা বেগের সাথে, সেটা আমরা লিখতে পারি এরকম 5t স্কয়ার প্লাস 2t মাইনাস 4 এত নিউটন। তো এখন কোশ্চেনে তোমাকে বলছে 0 থেকে 5 সেকেন্ড সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো যখন গাড়িটির ভর 5 কেজি। ঠিক আছে, তো এই তথ্যটা তোমাকে দিয়ে দিচ্ছে। 0 থেকে 5 সেকেন্ড সময় তোমাকে কি করতে হবে? এই গাড়িটার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। সো যারা ট্রাই করতে চাও করতে পারো, আর যারা আমার সাথে আগাবা তারা আগাইতে পারো।
আচ্ছা, এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? ফোর্স এর একটা সমীকরণ টি এর সাপেক্ষে দেওয়া আছে, তাই না? তাহলে এফ অফ টি ইজ ইকুয়াল টু কত? 5t² প্লাস 2t - 4 এত নিউটন, তাই না? আমরা নিউটনের লস অফ মোশন থেকে জানি এফ ইজ ইকুয়াল টু এম এ আনটিল এম ইজ গেটিং চেঞ্জড। তো এম যেহেতু চেঞ্জ হচ্ছে না, তো এইখান থেকে আমরা এ এর মানটা টি এর ফাংশন আকারে পেতে পারি। সো আমরা যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে এটা আসবে t² প্লাস 2/5t - 4/5 এত একক হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু ত্বরণ, সো মিটার পার সেকেন্ড স্কোয়ার একক হবে। এরপর আমরা এ কে কি লিখতে পারি? এ কে আমরা লিখতে পারি না dv/dt ইজ ইকুয়াল টু t² প্লাস 2/5t - 4/5, তাই না? এটা আমরা লিখতে পারি, তাই না? তো এখান থেকে আমরা dv এর ভ্যালুটা কি পাই? t² প্লাস 2/5t - 4/5 ইন্টু ডিটি। আমরা ডিভি থেকে যখন ভিতে যাব তখন আমাদের কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যোগজীকরণের মাধ্যমে ডিভি থেকে ভিতে যেতে পারবো। ঠিক আছে? সো আমরা এখান থেকে 0 টু ভি দেই, যেহেতু আমাদের আদিবেগ বলা নাই, সো আমরা আদিবেগ 0 ধরে নিব। সো আদিবেগ হচ্ছে 0 থেকে ভি পর্যন্ত। ঠিক আছে? সো আমরা এখানে যদি টি এর ইন্টিগ্রেশন করি 0 থেকে টি পর্যন্ত, তাহলে আমাদের যে ভ্যালু আসবে সেটা হবে হচ্ছে এরকম। সেটার ইন্টিগ্রেশন হবে v-0 ইজ ইকুয়ালস টু, আমরা যদি 0 থেকে টি পর্যন্ত ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু আসবে t³/3 প্লাস 2t²/5 ইন্টু 2 মাইনাস 4t/5। ঠিক আছে? প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের ভি এর যে ভ্যালুটা আসতেছে সেটা আসতেছে এরকম t³/3 প্লাস t²/5 মাইনাস 4t/5 প্লাস সি। তো আমাদের টি সময় বেগের যে ভ্যালু, আমরা ইনিশিয়াল ভ্যালু যেহেতু হচ্ছে আমরা টি ইজ ইকুয়াল টু 0 তে ভি এর ভ্যালু কি ধরবো? 0 ধরতে পারি, এমন একটা পয়েন্ট আমরা চিন্তা করতে পারি, যেহেতু আমরা আদিবেগ 0 ধরছি। সো ভি এর ভ্যালু 0 আর টি এর ভ্যালু যদি আমরা 0 বসাই তাহলে সি এর ভ্যালু দেখো 0 আসে এই সমীকরণে। আমরা যদি এটাকে 1 নং সমীকরণ বলি, তো 1 নং সমীকরণে আমরা যদি ইনপুট দেই যে টি ইজ ইকুয়াল টু 0 এবং ভি ইজ ইকুয়াল টু 0, তখন আমাদের সি এর মানও 0 আসে। তো আমরা ভি এর ভ্যালুটা টি এর সাপেক্ষে লিখতে পারি এরকম t³/3 প্লাস t²/5 মাইনাস 4t/5। ঠিক আছে? তো এখন আমরা v কে সেম ভাবে আমরা ডিফারেন্সিয়েট করে আবার ইন্টিগ্রেট করতে পারি। ds/dt ইজ ইকুয়াল টু t³/3। ডিফারেন্সিয়েটটা ফর্মুলাটা ভেঙে আর কি ইন্টিগ্রেট করতে পারি। তো এখান থেকে আমরা ds বা যেটা হচ্ছে আমাদের সরণ, সেটাকে লিখতে পারি হচ্ছে t³/3 প্লাস t²/5 মাইনাস 4t/5 ইন্টু কি ডিটি। যদিও এখানে লেন্দি প্রসেস দেখাচ্ছে, বাট তুমি যদি খাতায় করো খুব একটা বড় হবে না। সো এটাকে আবার ডিএস থেকে এস এ নিতে আমাদের ইন্টিগ্রেট করতে হবে 0 থেকে এস পর্যন্ত, এখানে 0 থেকে টি পর্যন্ত। এখন আমরা এখানে ইন্টিগ্রেশন রেজাল্ট পাবো s-0 ইজ ইকুয়াল টু হচ্ছে t⁴ বাই হচ্ছে 3 ইন্টু 4 প্লাস t³/5 ইন্টু 3। এরপর আমরা পাবো হচ্ছে 4/5 t²/2। ঠিক আছে? প্লাস একটা কনস্ট্যান্ট, আগের বার সি নিছি এবার ডি নিব। ঠিক আছে? সেম কনস্ট্যান্ট নিতে পারবা না। সো এস ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে t4/12 প্লাস t³/15 বা 15 মাইনাস এখানে হবে হচ্ছে 2t²/5 প্লাস ডি। সেম ভাবে আমরা যদি বলি যে হচ্ছে, আমরা যদি এই পাশে ম্যাথটা শেষ করতে চাই, সেম ভাবে আমরা যদি বলি যে টি ইজ ইকুয়াল টু 0 তে বস্তু সরণ হয় নাই, যেহেতু সবই শূন্য, এস ইজ ইকুয়াল টু 0। তো এই দুইটা যদি আমরা এই সমীকরণে অ্যাপ্লাই করি তাহলে ডি এর ভ্যালু 0 আসবে। তখন এস এর সমীকরণ টি এর সাপেক্ষে আসবে হচ্ছে জাস্ট t⁴/12 বা 12 প্লাস t³/15 মাইনাস 2t²/5। ঠিক আছে? তো এখানে আমরা যদি হচ্ছে 5 মানটা বসাই টি এর ভ্যালু, যেহেতু 5 সেকেন্ডে বলছে, তাহলে আমাদের ভ্যালুটা আসে হচ্ছে, যেহেতু আমরা লিমিট 0 থেকে টি বসাইছি এবং আমাদের 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত বসাইতে বলছে, সো আমাদের টি এর ভ্যালু এখানে জাস্ট 5 বসাইলেই কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে, যেটা আসে হচ্ছে 50.4167 মিটার। ঠিক আছে? সো এইটাই আমাদের উত্তর। ফোর্সের ভ্যালু যদি দেওয়া থাকে হচ্ছে 5t² প্লাস 2t-4, তাহলে 0 থেকে 5 সেকেন্ড সময়ে আমাদের অতিক্রান্ত দূরত্ব হবে 50.42 মিটার। ঠিক আছে? তো এইটা প্রসেসটা একটু লেন্দি, এটা মেবি বুয়েটে আসছে কোনো একবার।
তো ওইটা এত বড় ছিল না, ওইটা আরো মেবি ফাংশনটা আরো ছোট ছিল, তো সহজে আরো করা যেত। সো এটা যেহেতু ফাংশনটা একটু আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি, তার কারণে হয়তো একটু লেন্থি হয়ে গেছে। সো প্রসেসটা আশা করি বুঝতে পারছো কিভাবে সলভ করতে হবে। তো তোমাকে যদি বলতো যে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত, তখন তুমি কিন্তু এখানে লিমিট বসাইতে হইতো। এখানে লোয়ার লিমিটের এখানে 2 সেকেন্ড, আপার লিমিটের এখানে 3 সেকেন্ড বসিয়ে তুমি তারপর ক্যালকুলেট করতে হইতো, তারপর ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা সলভ করতে হইতো। ঠিক আছে, তো এই টাইপের ম্যাথ যদি আসে এরপর আশা করি পারবা। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত হচ্ছে বেসিক্যালি সরণ বেগ ত্বরণের মোটামুটি কনসেপচুয়াল যেসব বিষয়বস্তু আছে সবগুলো আলোচনা করছি এবং কিছু প্র্যাকটিসও করলাম। এখন হচ্ছে আমরা হরাইজন্টাল মোশন বা হচ্ছে আজকে এক্স অক্ষ বরাবর যেসব গতি থাকে সে সম্পর্কে যদি আলোচনা করি, অর্থাৎ যে আমরা আজকে যেসব বেগ গতি বা এক্সাম্পল নিব সবগুলা কি আনুভূমিকের সাথে গতিশীল অবস্থায় আছে। ঠিক আছে, এরকম। তো এখানে আমাদের একটা খুবই বিখ্যাত ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের এসএসসি তে আমরা করি, সেটা হচ্ছে বুলেট কোন একটা কিছুকে ভেদ করে আর কত দূর যেতে পারবে। সো এটার কনসেপ্টটা যেহেতু এই চ্যাপ্টারে আছে, সো আমরা এটা এখানে আলোচনা করতে পারি চাইলে। সো আমরা আগে একটা উদাহরণ নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো ধরলাম একটি বুলেট বন্দুক থেকে 700 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে কোনো দেওয়ালে 2 সেন্টিমিটার প্রবেশের পর আদিবেগের অর্ধেক বেগ প্রাপ্ত হয়। সেক্ষেত্রে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে, আর কত দূর দেওয়ালে প্রবেশ করবে। এরকম টাইপের ম্যাথ হায়ার ম্যাথমেটিক্সেও লাস্টে যে ডাইনামিক্স চ্যাপ্টার আছে সেখানেও আসে। সো এটাকে আমরা একে হচ্ছে বেসিক ফর্মে বা একটা সূত্র আকারে প্রমাণ করবো, এরপর আমরা মানগুলা বসিয়ে তারপর দেখবো যে সূত্রটা এক্স্যাক্টলি কাজ করে কিনা। সো আমরা ধরে নিলাম যে আমরা উপর একটা এক্সাম্পল জাস্ট রেখে দিছি যে আমাদের যে সূত্রটা আছে সেটাই বসানোর জন্য, বাট এখানে আমরা এক্স্যাক্টলি প্রমাণ করব যে কোন একটা বুলেটের আদি বেগ যদি ইউ থাকে এবং শেষ বেগ যদি ইউ বাই এন হয়, তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ইউ বা এন আকারে লিখলে কেমন হয়। সো ধরি বুলেটের আদি বেগ হচ্ছে ইউ। ঠিক আছে, কোন বস্তুতে, এটা দেওয়াল হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, সো কোনো বস্তুতে আঘাতের পর বুলেটের শেষ বেগ বা কিছু দূরত্ব যাই হয়েছে অতিক্রম, সেটা অতিক্রমের পর যে শেষ বেগ সেটাকে আমরা ভি দ্বারা ডিফাইন করতেছি, যেটা আমরা বলতেছি হচ্ছে ইউ বাই এন। সো একক মিটার/সেকেন্ড রাখি এসআই ইউনিট। ইউ বাই এন বলতে আমরা বুঝাচ্ছি যদি বেগ অর্ধেক হারায়, এন এর মান হচ্ছে 2। বেগ যদি 1/3 হারায়, তাহলে সরি 1/3 হারাইলে আমাদের এখানে এন এর মান হবে 1 মাইনাস 1/3 তার ইনভার্স। বুঝতে পারছো, আমরা যখন করবো দু একটা ম্যাথ তখন আমরা এন এর ভ্যালুটা একটু ফাইন্ড করা শিখে নিব। ঠিক আছে, এরপর হচ্ছে বস্তুতে আঘাতে তা বস্তুর ভিতরে যদি ডি দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তু বা কোনো একটা বুলেট যদি কোনো একটা বস্তুতে আঘাত করে ভিতরে তো কিছু প্রবেশ করবে, সেই দূরত্বটাকে আমরা ডি বলতেছি। ডি দূরত্ব যদি প্রবেশ করে, তো আমরা 3টা তথ্য ধরে নিছি। কি কি তথ্য? বুলেটের আদি বেগ হচ্ছে ইউ, সেটা বেগ হারানোর পর যে শেষ বেগটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ইউ বাই এন, এবং বুলেট আঘাতের পর ভিতরে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ডি দূরত্ব। তো এখন আমাদের জাস্ট কি করতে হবে, কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে সেগুলোর মানগুলা বের করতে হবে। ঠিক আছে, তো ফর্মুলা গুলা কিন্তু আমরা এসএসসি তে শিখছি। একটা বিখ্যাত ফর্মুলা ছিল গ্যালিলিওর যে তৃতীয় পরন্ত বস্তু সূত্র, সেখান থেকে আসছিল ভি স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as। এই ফর্মুলাটাই আমরা 2বার অ্যাপ্লাই করে এই মানগুলা বের করব। কিভাবে? সো ফার্স্ট কেস, যখন হচ্ছে কোন একটা দেওয়ালের ভিতরে বা কোন একটা অবজেক্টের ভিতরে বুলেট প্রবেশ করে, সো আমরা ধরলাম এই যে এইটুকু হচ্ছে সেই ডি দূরত্ব, যখন বুলেট এই পর্যন্ত প্রবেশ করছে। তো বুলেটের আদি বেগ যখন ভিতরে প্রবেশ করতেছিল তখন ছিল ইউ, যখন প্রবেশ করা হয়ে গেছে তখন হয়ে গেছে ভি। ভি হচ্ছে ইউ বাই এন, মানে হচ্ছে ইউ এর এন তম ভাগের 1 ভাগ, এরকম আর কি। সো আমাদের এইখানে একটা ত্বরণ পাওয়া যাবে না, যে ত্বরণের ভিতরে প্রবেশ করতেছিল, অ্যাকচুয়ালি মন্দন নেগেটিভ ত্বরণ হবে। সেই মন্দনটা আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। সো এ কে আমরা লিখতে পারি এইভাবে, যদি আমাদের শেষ বেগ জানা থাকে এবং আদি বেগ জানা থাকে এবং দূরত্ব জানা থাকে, তবে বন্ধনের এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এটা এই ফর্মুলাই জাস্ট 2-1 লাইন করলে এটা হবে। তো আমরা ভি কে আমরা একটু আগে ইউ বাই এন এই রূপে লিখছি, তো এটার স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2, মধ্যবর্তী দূরত্বকে ডি বলছিলাম, তাই না? তো এটাকে যদি আমরা আর একটু মডিফাই করি, আমরা চাইলে ইউ স্কোয়ার কমন নিতে পারি, তাইলে 1/n² - 1/2d এরকম একটা ফরম্যাট তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মন্দন। 1/n² - 1 এই ভ্যালুটা আসবে নেগেটিভ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের সেই মন্দন। আমরা ধরলাম এই পয়েন্টকে বললাম হচ্ছে এ, এই পয়েন্টকে বললাম বি,
এই এবি পথে মন্দন হচ্ছে এইটা। এখন আমাকে প্রশ্ন বলছে আর কতটুকু দূরত্ব সে প্রবেশ করবে, আমরা ধরে নিছি হচ্ছে আর এস দূরত্ব অতিক্রম করবে সে। তাহলে এস দূরত্ব যখন অতিক্রম করবে তখনও কিন্তু তার এই মন্দনী অ্যাক্টিভেট থাকবে বা এই মন্দনী কিন্তু সক্রিয় থাকবে, কারণ বস্তু সমবেগে বা বুলেট সমবেগে যাচ্ছে, এইটা আমাদের আর কি ধরে নিতে হবে। ধরে নেওয়া আসার উপায় নাই, তোমাদের এসএসসির যে সকল কনসেপ্ট এই ম্যাথে আসবে সব সমমন্দনে ধরে নেওয়াই, ঠিক আছে। বুলেটের যে বেগটা সুষম হারে বেগ হ্রাস পাবে। তো আমরা এই বি পয়েন্টে ভি এর বা বেগটা জানি, বি পয়েন্টে যে বুলেটের বেগ সেটা আমরা জানি, এবং আরেকটা পয়েন্ট সি পয়েন্টে সে থেমে যাবে সেটার বেগও আমরা জানি। যেহেতু থেমে যাবে সো এই পয়েন্টে বেগ হবে 0, তাই না? তো আমরা সি পয়েন্ট আর বি পয়েন্টের কেসের ক্ষেত্রে সি ও বি বিন্দুর জন্য বা বি বিন্দুর যে কেস সেখানে, আর এই কেসটা হচ্ছে কি এ ও বি বিন্দুতে, এখান থেকে আমরা কি বের করলাম, মন্দন বের করলাম, আর সি আর বি বিন্দু থেকে আমরা কতটুকু দূরত্ব বের করে সেটা বের করবো। So এই ফর্মুলাটাই যদি আমরা এইভাবে লিখি ভি প্রাইম স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a, তাইলেই কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব কতটুকু যায় সেটা বের হয়ে যায়। তো ভি প্রাইম বা শেষ বেগ আমরা জানি সেটা হচ্ছে 0, আর ভি এর মান হচ্ছে ইউ বাই এন তা স্কোয়ার বাই 2a। এর ভ্যালুটা একটু আগে আমরা এই যে বের করলাম, একটু আগে বলতে এই যে এইটাই হচ্ছে এর ভ্যালু, সেই পুরো ভ্যালুটা এখানে বসায় দিতে হবে। সেটা কি, সেটা একটু টাফ বসানো, তাও আমাদের বসাতে হবে ইউ স্কোয়ার 1/n² - 1/2d। সেখান থেকে 2 কাটা চলে যাবে, লবে থাকবে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু ডি, আর নিচে থাকবে হচ্ছে ই স্কোয়ার 1/n² - 1। ঠিক আছে, তো আমরা এই স্কোয়ার আর এই স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমাদের উপরে জাস্ট থাকবে হচ্ছে মাইনাস ডি বাই এন স্কোয়ার, আর এটা যদি আমরা লসাগু করি এন স্কোয়ার 1 - n²। সো n² আবার কাটাকাটি চাই, তাহলে এখানে জাস্ট অবশিষ্ট থাকে হচ্ছে মাইনাস ডি বাই 1 - n²। সো এটাকে যদি আমরা -1 দিয়ে গুণ করি ডি বাই 1 - n², এরকম একটা ফর্ম জেনারেট হয়। ঠিক আছে, সরি, এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে ডি বাই n²-1। ঠিক আছে, So এই হচ্ছে আমাদের এস এর সে ভ্যালুটা যেটা আমরা চাচ্ছিলাম, যেই ভ্যালুটা, যে কোনো একটা বস্তুকে যদি আমরা হচ্ছে কি ইউ বেগে নিক্ষেপ করি এবং কোন একটা দূরত্ব সে আঘাত করার পর কোন একটা বস্তুকে কোনো কিছু দূরত্ব তো অতিক্রম করবে, সেটাকে যদি হয় ডি, তাহলে আমাদের সেই বুলেটের অবশিষ্ট বা আর এক্সট্রা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হবে ডি বাই n²-1। ঠিক আছে, মানে হচ্ছে বিষয়টা এরকম যে এটা ধরলাম একটা দেওয়াল, সেই দেওয়ালে বুলেট এখানে হচ্ছে সে ইউ আদি বেগ নিয়ে আসছে, সে এইটুকু হচ্ছে ডি দূরত্ব অতিক্রম করার পর তার বেগ হয়েছে ইউ বাই এন, তাহলে আসছে যদি এস দূরত্ব যায় সেই এস এর যে ভ্যালুটা হবে সেটা হবে হচ্ছে কি ডি বাই n²-1। তাহলে সে টোটাল কতটুকু দূরত্ব গেল, টোটাল দূরত্ব যদি তোমাকে বের করতে বলে তখন তোমাকে কিন্তু ডির সাথে এই যে ডি বাই n², ডি বাই n²-1 এটা যোগ করে দিতে হবে। তখন ডি যদি কমন নেও তাহলে 1 + 1/n²-1, এটা হচ্ছে টোটাল দূরত্ব এ থেকে সি পয়েন্টের, এটা যদি বি মাঝখানের বিন্দু হয়। ঠিক আছে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তো আমাদের প্রশ্ন দেখো কি বলছে, এটা আমরা এখন ইজিলি সলভ করতে পারবো। একটা বুলেট বন্দুক থেকে 400 মিটার/সেকেন্ড বেগে বের হয়, তার মানে আদি বেগ হচ্ছে কত, 400 মিটার/সেকেন্ড, এবং দেওয়ালে 2 সেন্টিমিটার প্রবেশ করে, অর্থাৎ দেওয়ালে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং বুলেটটি আদি বেগের অর্ধেক বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ যে অবশিষ্ট বেগটা সেটা কি আদি বেগের অর্ধেক। তাহলে এখানে এন এর মান কত হইলো, এন এর মান হইলো হচ্ছে 2। তো এই ফর্মুলা এই তিনটা তথ্য জানলেই কিন্তু আমরা কতটুকু দূরত্ব আর যাবে সেটা আমরা বের করতে পারি। সেটা হচ্ছে কি ডি বাই 2² - 1, যেটা আসে হচ্ছে 2/3 এত সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আর বুলেটটা কতটুকু দূরত্ব যাবে, 2/3 সেন্টিমিটার বা হচ্ছে 0.667 সেন্টিমিটার, এরকমই আসবে হয়তো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা। তুমি যদি জানো তাহলে তুমি ইজিলি এইভাবে বের করে ফেলতে পারো। তো আজকে মোটামুটি হচ্ছে থিওরি এখানে এইটুকু আমরা আলোচনা করলাম। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস ম্যাথ দেখবো, সেগুলা করলে আজকের মতো আমাদের লেকচার শেষ হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস ম্যাথ গুলা কি কি আমরা যদি একটু দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। দেখো প্রশ্নে কি বলা আছে, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের যে সমীকরণ সেটা দেওয়া আছে, সেই সমীকরণে xt এর ভ্যালু দেওয়া আছে at³ + bt² + ct + d, যেখানে abcd এর মান যথাক্রমে 1, 4, -2 এবং 5 SI ইউনিটে। কোশ্চেন 1 নম্বরে বলছে abcd এর মাত্রা নির্ণয় করতে
2 নাম্বারে আচ্ছা 1 যেহেতু বলছে এখান থেকে আমরা একটু স্টার্ট করি। তো আমরা এটা সলিউশন করব। তোমরা যারা নিজেরা করবা পজ করে ট্রাই করতে পারো। সো আমরা ABCD এর মাত্রা নির্ণয় করার জন্য আমরা আগে দেখি x টা কি? x টা কি আসলে কি? সরণের সমীকরণ। বস্তুর সময়ের সাথে বস্তুর অবস্থানের সমীকরণ। অবস্থান। তো x টা কি একটা দূরত্ব নির্দেশ করতেছে। তাই না? তাইলে আমরা যদি সমীকরণটা লিখি মান সহ অ্যাকচুয়ালি তাইলে হয় হচ্ছে t কিউব প্লাস 4t স্কয়ার মাইনাস 2t প্লাস 5 তাই না? তো এটার একক কি? একক হচ্ছে মিটার। কারণ এটা অবস্থানের সমীকরণ। তো এখন আমাদের a এর যে মাত্রা হবে x এর মাত্রা তো হচ্ছে l তাই না? তাইলে a হচ্ছে কি নির্দেশ করতেছিল? a হচ্ছে আমাদের নির্দেশ করতেছিল হচ্ছে এখানে কোন একটা জিনিস তাই না? a t কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে l এরকম বিষয়টা। প্রথম যদি কেসটা বলি তাহলে a এর যে মাত্রা সেটা কি হয়? l বাই t কিউব এরকম মিটার বাই টি কিউব এল অ্যাকচুয়ালি তো মিটার তাই না? তো আমরা এটাকে কি লিখতে পারি এল বাই টি কিউব মানে যদি আমরা মাত্রার হিসাবে লিখি তাহলে এল টি মাইনাস থ্রি তাহলে এ এর যে মাত্রা হইলো আমরা যদি একটু এখানে লিখি ভালোভাবে এখানে এক্স কি নির্দেশ করতেছে লেন্থ মানে হচ্ছে মাত্রা হিসাবে যদি লিখি লেন্থ তাই না? আর এখানে এক্স এর যে সমীকরণটা আছে এখানে কি দেওয়া আছে এক্স টি ইজ ইকুয়াল টু হচ্ছে এ টি কিউব প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি প্লাস ডি তাই না? তো এখানে এক্স টা কি নির্দেশ করতেছে একটা দূরত্ব বা লেন্থ নির্দেশ করতেছে তাই না? তাহলে আমরা প্রথম ক্ষেত্রে টি কিউবের জন্য লিখতে পারি এল ইজ ইকুয়াল টু এ টি কিউব এল অ্যাকচুয়ালি কি মিটার দূরত্বের একক মিটার মিটার বাই এটাকে আমরা বলতে পারি হচ্ছে এস তাহলে এ কে কি লেখা যায় এস বাই টি কিউব নাকি? তাহলে আমরা এ এর যদি মাত্রা হিসেবে বলি তাহলে এস এর মাত্রা কি লেন্থ আর টি এর মাত্রা টি তার হোল কিউব তাহলে এ এর মাত্রা দাঁড়াচ্ছে এল টি মাইনাস থ্রি একইভাবে বাকিগুলারটাও আমরা বের করতে পারি এস ইজ ইকুয়াল টু বি টি স্কোয়ার সুতরাং বি ইজ ইকুয়াল টু হচ্ছে এস বাই টি স্কোয়ার তাহলে বি এর মাত্রা হচ্ছে কি এল টি মাইনাস টু উভয় পাশে দিতে হয় থার্ড ব্র্যাকেট মাত্রায় একইভাবে আমরা যদি সি এর মাত্রা নির্ণয় করি তাহলে কি হবে এল টি মাইনাস ওয়ান আর ডি এর মাত্রা কি হবে এল এর সমান তো আমরা কিন্তু মাত্রাগুলো নির্ণয় করতে পারলাম জাস্ট আমরা এটুকু জানি যে যোগের একটা মাত্রার সাথে আরেকটা মাত্রা যখন হিসাব হয় তখন প্রত্যেকটা মাত্রার মান রেজাল্টেন্ট বা ডান পাশের মাত্রার সমান হয় ঠিক আছে আচ্ছা এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন বলছে টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বস্তুর বেগ কত তো আমরা সমীকরণটা যদি লিখি টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড সময়ে বি নাম্বারের জন্য আমরা যদি লিখি যে এক্স অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে টি কিউব এবিসিডি এর মান যেহেতু দেওয়া আছে প্লাস 4t স্কয়ার মাইনাস 2t প্লাস 5 ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্স টি এর ভ্যালু যেহেতু এবিসিডি এর ভ্যালু দেওয়া আছে সেগুলা সহকারে তো 4 সেকেন্ড সময়ে বস্তুর বেগ নির্ণয় করতে বলছে হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ডে বস্তু বেগ নির্ণয় করতে বলছে তাই না তো আমরা ভি কে কি জানি ভি কে জানি হচ্ছে ডিএক্স বাই ডিটি বা ডিএস বাই ডিটি যেহেতু এখানে এক্স আছে সেরকম তাহলে ডি অফ ডিটি এক্স অফ টি যেটা হচ্ছে কি টি কিউব প্লাস 4t স্কোয়ার মাইনাস 2t প্লাস 5 সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উত্তর আসে হচ্ছে 3t স্কোয়ার প্লাস 8t মাইনাস 2 এত মিটার পার সেকেন্ড এখন এক্স্যাক্টলি ভি এর কততম সেকেন্ডে চাইছে ভি এট 4th সেকেন্ড সো 3 ইন্টু 4 স্কোয়ার প্লাস 8 ইন্টু 4 মাইনাস 2 এটা হচ্ছে আমাদের কি চতুর্থ সেকেন্ডে ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি কারণ আমাদের 0 থেকে 4 চাই না এক্স্যাক্টলি চতুর্থ সেকেন্ডে চাইছে তাহলে এখানে হবে হচ্ছে 16 3 হচ্ছে 48 প্লাস 4 8 32 মাইনাস 2 ঠিক আছে যেটা আসবে হচ্ছে আমাদের 78 মিটার পার সেকেন্ড থার্ড যে কোশ্চেনটা বলছে 0 থেকে 4 সেকেন্ড সময় বস্তুর গড় ত্বরণ নির্ণয় করো এখানে দেখো একটা রেঞ্জ দেওয়া আছে তাই না তো রেঞ্জটা কি আচ্ছা এটা আমরা মুছে এখানেই করি ফার্স্টের জায়গাটুকুতে তাহলে আমাদের উদ্দীপকটাও পাবো আচ্ছা তো সি নাম্বার কোশ্চেনে কি বলছে 0 থেকে 4 সেকেন্ড সময়ে বস্তুর গড় ত্বরণ নির্ণয় করো তাই না তো সমীকরণটা কি সমীকরণটা হচ্ছে এরকম টি কিউব প্লাস 4t স্কোয়ার মাইনাস 2t প্লাস 5 এত মিটার তাই না যেহেতু স্বর্ণের সমীকরণ তো আমাদের এখানে ত্বরণে যেতে হবে ঠিক আছে ত্বরণে যাওয়ার জন্য আমাদের এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে সো আমাদের আগে হচ্ছে আমাদের বেগে যেতে হবে তাই না তো আমাদের বেগ সময়ের সাপেক্ষে বের করতে হয় dx বাই dt দিয়ে আমরা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে হচ্ছে 3t স্কোয়ার প্লাস 8t মাইনাস 2 একটু আগে আমরা বের করলাম বেগের যে ভ্যালুটা তো মিটার পার সেকেন্ড এখন যদি আমরা ত্বরণেরও ডিফারেন্সিয়েট মানে ত্বরণের মানটা বের করি সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে তাহলে আমাদের আসবে হচ্ছে 60 প্লাস 8
ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদের 0 থেকে 4 সেকেন্ড সময় গড় ত্বরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে? সো গড় ত্বরণ নির্ণয় করার জন্য আমাদেরকে A এর যে এভারেজ এর ফর্মুলা আছে ডেল V বাই ডেল টি সেটা বের করতে হবে। এক্সাক্টলি তাহলে এটা বের করার প্রয়োজন নাই, সরি। এটা ইনস্ট্যান্টেনিয়াস ত্বরণ নির্দেশ করে। তো আমাদের বের করতে হবে V4 মাইনাস V0 T4 মাইনাস T0 বা T0। তাহলে চতুর্থ সেকেন্ডে বেগের জন্য এখানে T এর মান 4 বসাইতে হবে। আচ্ছা, এটা মুছেই ফেলি যেহেতু এটা আমাদের বের করার প্রয়োজন নাই। এটা হচ্ছে T। আচ্ছা, 3 ইনটু 4 স্কয়ার প্লাস 8 ইনটু 4 মাইনাস 2 মাইনাস এখানে হচ্ছে 0 প্লাস 0 মাইনাস 2 ডিভাইডেড বাই 4। ঠিক আছে? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে, এটা ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসে কত? আচ্ছা, 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের 0 থেকে 4 সেকেন্ড সময়ে গড় ত্বরণ। সো আমরা ৩টা কিন্তু সলভ করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, যারা বিষয়টা ক্লিয়ার হও নাই কোনো বিষয়, বেসিক্যালি 4 সেকেন্ড সময় একটু আগে বা ফার্স্টের এক্সাম্পল বা আমরা যখন বেক করছি তখনও কিন্তু এরকম এক্সাম্পল করে আসছি। ঠিক আছে? ওইটার মতোই এইটা। আচ্ছা, এখন আমরা সেকেন্ড এক্সাম্পলটা একটু দেখি। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা আমরা এসএসসি তে ইঁদুর বিড়ালে যে ম্যাথ করতাম বোর্ডে আসতো সেগুলার মতো। এটা জাস্ট ম্যাথটা মান দেওয়া নাই। জাস্ট হচ্ছে কিছু এ প্রমাণ আকারে দিয়ে দিতে মানে করতে বলছে। এখানে প্রশ্নে বলা আছে একজন পুলিশ একজন পকেটমারকে ধরার জন্য তার থেকে ডি দূরত্বে ভি বেগে রওনা হলো। এটি দেখে পকেটমার এ ত্বরণে মোটরসাইকেল নিয়ে পালাতে শুরু করলো। তো এখানে প্রমাণ করতে হবে পুলিশ যদি চোরকে ধরতে চায় তাহলে তার বেগ √2AD এর চেয়ে বেশি হতে হবে। এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো আমার এখানে ঘটনাটা কি ঘটছে সেটা যদি আমরা একটু আঁকার ট্রাই করি, কারণ এইসব ম্যাথ গুলা ভিজুয়ালাইজ করলে সুবিধা হয়। তো আমাদের পিছনে হচ্ছে পুলিশ তার জিপ নিয়ে যাবে। আর সামনে আমাদের মোটরসাইকেলে করে চোর যাইতেছে, তাই না? এই হচ্ছে ঘটনা এবং এদের মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেটা কতটুকু বলে দেওয়া আছে। আমার চিত্র এতটা সুন্দর হয় না। যে ডি দূরত্ব বলে দেওয়া আছে এবং মোটরসাইকেল চোর ভি বেগে হচ্ছে সামনে রওনা হচ্ছে। তো আর এ ত্বরণে হচ্ছে এখানে হচ্ছে এ ত্বরণে হচ্ছে মোটরসাইকেল আরোহী রওনা হয়েছে আর ভি বেগে হচ্ছে পুলিশ রওনা হয়েছে। তো পুলিশ পিছনে আছে। আর এখানে যে হচ্ছে পকেটমার সে কই আছে? সামনে এ ত্বরণে যাচ্ছে। তো কোশ্চেনে বলছে যে পুলিশ পকেটমারকে ধরতে পারবে যদি পুলিশের বেগ এই বেগের চেয়ে বেশি হয়। এটা আমাদের প্রুফ করতে হবে। ঠিক আছে? প্রশ্ন আমরা দেখছি, কাহিনী আমরা বুঝতে পারছি। এখন আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তো আমরা ধরলাম, যেমনটা আমরা ধরি আগের ম্যাথ গুলা সলভ করার সময় আমরা এরকম ভাবেই ধরতাম যে এইখানে আচ্ছা আমরা পয়েন্ট গুলা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। তো আমরা ধরে নিলাম যে এই পুলিশ এই পকেটমারকে সি পয়েন্টে ধরবে। তাহলে পকেটমারের অতিক্রান্ত দূরত্ব হবে বিসি। এইটুকু দূরত্ব জাস্ট পকেটমারকে অতিক্রম করলেই এখানে কিন্তু তার মানে ধরতে পারবে আরকি। আর পুলিশকে কিন্তু অতিক্রম করতে হবে এসি। ঠিক আছে? তাহলে আমরা এইটুকু বলতে পারি যে হচ্ছে এসি সমান হচ্ছে কি এবি প্লাস বিসি। তো এসি কি? এস অফ বা ডিস্টেন্স অফ পুলিশম্যান। আর এবি এর দূরত্বটা ডি দেওয়া আছে। আর বিসি অফ ডিস্টেন্স অফ পকেট, মানে যে পকেট সে আরকি বলতে পারো থিফ বা চোর। তো পি এর যে অতিক্রান্ত দূরত্ব বা পুলিশের যে অতিক্রান্ত দূরত্ব সেটা কি হবে? সেটা তো সমবেগে যাচ্ছে সে, ভিটি। আর ডি হচ্ছে তো দেওয়া আছে। আর পকেটমার যেহেতু এ ত্বরণে যাচ্ছে তো এর বলেই বা ধরে নিতে হবে যে আদি বেগ 0 তে আছে। তো এর অতিক্রান্ত দূরত্ব হবে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার বা হচ্ছে হাফ এ টি স্কয়ার। উভয়ে যদি টি সময় পর সি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে? তো এখানে আমাদের একটা সমীকরণ দাঁড়াইলো দ্বিঘাত সমীকরণ, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ টি স্কয়ার মাইনাস 2VT প্লাস 2D ইকুয়ালস টু 0। আমরা 2 দিয়ে গুণ করে VT কে বাম পক্ষে এদিকে নিয়ে আসছি। ঠিক আছে? তো এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসলো। তো এখান থেকে আমরা যদি T এর মানটা নির্ণয় করি, সো এখানে মাইনাস B হচ্ছে মাইনাস 2V প্লাস মাইনাস আন্ডার রুট B স্কয়ার। B এর মান হচ্ছে 2V মাইনাস 4 ইনটু A ইনটু C বাই 2A। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে আমরা যদি মডিফাই করি তাহলে হয় হচ্ছে 2V প্লাস মাইনাস আন্ডার রুট 4V স্কয়ার মাইনাস 8AD বাই 2A। আচ্ছা, এখান থেকে এইটুকু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, যদি পুলিশ চোরকে ধরতে পারে তাহলে টি এর মানটা কি বাস্তব হইতে হবে না? মানে রিয়ালিস্টিক বা বাস্তব হইলেই তো তখন আমরা হচ্ছে মানে বলতে পারবো যে চোর পুলিশকে ধরতে পারছে, সরি পুলিশ চোরকে ধরতে পারছে, তাই না? তো সেখানে আমরা কি বলবো? যে রুট ওভার এর ভিতরে যে মানটা আছে এইটা বাস্তব হইতে হবে বা এটা গ্রেটার দেন 0 হইতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে 4V স্কয়ার মাইনাস 8AD গ্রেটার দেন অর ইকুয়াল 0 হলে পুলিশ চোরকে ধরতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে আরো 2 লাইন এগিয়ে নিয়ে যাই তাহলে আমরা পাই হচ্ছে 4V স্কয়ার
গ্রেটার দ্যান অর ইকুয়াল 8 এডি। তো এই পাশে যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 এডি বা ভি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল আন্ডার রুট 2 এডি। দেখো এটা আমাদের প্রুফ করতে বলছে যে ভি এর ভ্যালু রুট ওভার 2 এডি এর চেয়ে যদি বেশি হয় সেই ক্ষেত্রেই পুলিশ চোরকে ধরতে পারবে। তো বিষয়টা আগে আমরা জাস্ট মান দিয়ে করতাম, এখানে জাস্ট প্রুফ করছি। আগে টি এর দুইটা মান আসতো, একটা নেগেটিভ বা একটা নেগেটিভ একটা পজিটিভ, বা পজিটিভই দুইটা আসতো তখন আমরা বলতাম দুইটা পয়েন্টে ধরবে, দুইটা বিন্দুতে ধরতে পারবে। তো সেরকমই আর কি, ঠিক আছে? বিষয়টা ইন্টারেস্টিং ছিল, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। যারা করে ফেলছি দেখার পর তারা তো বলবা যে এখন খুবই ইজি। আচ্ছা ঠিক আছে, তা আরেকটা ম্যাথ করে আমরা আজকের ক্লাস শেষ দিব। এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে কি বলছে, একজন গাড়ি চালক a is equal to 6.1 minus 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে x অক্ষ বরাবর চলছে, ঠিক আছে? গাড়িটির আদি বেগ 3 মিটার পার সেকেন্ড এবং সে সময়ে অতিক্রান্ত দূরত্ব 7.3 মিটার, এবং বলা আছে 0 থেকে 6 সেকেন্ড, এখানে একটা সেকেন্ড হবে, একক দিতে হবে। 6 সেকেন্ড সময়ে গাড়িটির সর্বোচ্চ বেগ নির্ণয় করো। সো এটা যারা একা একা ট্রাই করতে চাও, আমি বলবো, সাজেস্ট করবো অবশ্যই নিজে একা একা 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট হোক, নিজে একা একা আগে ট্রাই করো। এরপর যদি না হয় দেন রিজিউম করে দেখো, ঠিক আছে? পজ করে এটা আগে ট্রাই করো। প্রশ্নে কি বলছে এতক্ষণ যেসব বেসিক আলোচনা করা হয়েছে সেগুলোর ভিত্তিতে এটা পারবা যদি চেষ্টা করো ভালোভাবে। তো চেষ্টা করো, আর যদি মনে হচ্ছে না তাহলে দেখো। তো একজন গাড়ি চালক a is equal to 6.1 minus 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। তো ত্বরণের সাথে যে সময়ের ফাংশন সেটা দেওয়া আছে 6.1 minus 1.2t, এরকম একটা সম্পর্ক মেইনটেইন করে চলতেছে ত্বরণ সময়ের সাথে, ঠিক আছে? তো সময় যখন বৃদ্ধি পাচ্ছে ত্বরণ আস্তে আস্তে বাড়তেছে। তো এই কি হারে বাড়তেছে? এই হারে অ্যাকচুয়ালি কমতেছে, কারণ মাইনাস হচ্ছে, তো সো আমরা ত্বরণটাকে মন্দনও বলি, ত্বরণও বলি। তো এখানে ত্বরণটাকে এক্স অক্ষ বরাবর চলতেছে, ঠিক আছে? তো আমাদের বেগের সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে। তো ত্বরণ থেকে আমরা যখন বেগে যাব তখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করার মাধ্যমেই যাই, যেহেতু আমাদের গড় ত্বরণ বলে নাই বা গড় বেগ বলে নাই, সো আমাদের একটা স্পেসিফিক ভ্যালু বলছে, সো আমাদের ডিভি বাই ডিটি এইভাবেই যেতে হবে। তো ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল টু এটি, ভিটি এর আর কি যদি আমরা বলি তাহলে ডিভি কে লেখা যাবে হচ্ছে, তো ইন্টিগ্রেশন অফ, আমরা যদি এতক্ষণে আমরা এগুলা শিখে ফেলছি যে পরের লাইনে ইন্টিগ্রেশন করতে হয়, সো আগের লাইনে করে ফেলি। তো আমরা এখানে দুইটা লিমিট ধরতে হবে, আপার লিমিট আর লোয়ার লিমিট। সো আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট কিভাবে ধরবো? ভি এর মান যখন 0 তখন টি এর মানও 0। সরি, ভি এর মান তো এখানে 0 না, এখানে আদিবেগ আছে। সো ভি এর মান এখানে যখন হচ্ছে 3 মিটার পার সেকেন্ড তখন টি এর মান হচ্ছে 0, ঠিক আছে? আর হচ্ছে এটা হচ্ছে তোমার লোয়ার লিমিটের ক্ষেত্রে, আর হচ্ছে তোমার আপার লিমিটের ক্ষেত্রে ভি এর মান হচ্ছে যখন, সরি, যখন টি এর মান যখন হচ্ছে টি তখন ভি এর মান হচ্ছে ভি, ঠিক আছে? এরকম আর কি একটা সম্পর্ক। তো আমরা এখানে ভি এর লোয়ার লিমিট কত দিব? 3, আর আপার লিমিট কত দিব? ভি। আর এখানে এ এর মান যখন টি এর মান 0 থেকে টি পর্যন্ত, তো এখানে আমাদের ভি মাইনাস 3 হবে ইন্টিগ্রেট করলে, আর এর যে ভ্যালুটা সেটা আমাদের এখানে বসাইতে হবে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি, এর ভ্যালু হচ্ছে 6.1 মাইনাস 1.2t ইন্টু ডিটি, ঠিক আছে? সেটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি এই পাশে তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 6.1t মাইনাস 1.2 ইন্টু টি স্কোয়ার বাই 2, এটার টি 0। সো 0 থেকে টি এর ইন্টিগ্রেশনাল লিমিট ইউজ করা খুব ইজি। এখানে হবে হচ্ছে, আচ্ছা, প্লাস সি, একটা কনস্ট্যান্ট আসবে 6.1t মাইনাস 0.6t স্কোয়ার প্লাস সি, এইটা আসবে আমাদের হচ্ছে আলটিমেটলি রেজাল্ট। তো এখন আমরা সি কে ভ্যানিশ করার জন্য আমরা একটা কেস নিব। সো কেস, কি কেস? যখন আমাদের t is equals to 0 তখন আমাদের v is equals to কত? 3 মিটার পার সেকেন্ড। সো এটা যদি এই ইকুয়েশনে অ্যাপ্লাই করি তাহলে v এর মান হয় 3 minus 3 is equal to 6.1 into 0 minus 0.6 into 0 স্কয়ার প্লাস c। তো সেই হিসেবে c এর ভ্যালু আসে 0, ঠিক আছে? তো c এর ভ্যালু 0 আসলে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? v minus 3 is equals to 6.1t মাইনাস 0.6t স্কোয়ার, এরকম আসে সমীকরণটা, তাই না? এখন আমাদের প্রশ্ন করছে হচ্ছে 6 সেকেন্ডে, কারণ লিমিট দেওয়া আছে 0 থেকে 6 সেকেন্ড সময়। তো ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে কখন? t is equal to 6 এ। তাহলে v minus 3 equal to 6.1 into 6 minus 0.6 into t এর ভ্যালু তো হচ্ছে 6, তাই না? into 6 স্কোয়ার। সো এখান থেকে আমরা যদি v এর ভ্যালুটা ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে?
আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের উত্তর সর্বোচ্চ যে ভ্যালুটা। তোমরা কিন্তু চাইলে অন্তরীকরণ যারা করছে তারা চাইলে দেখতে পারো এই ফাংশনটার লঘুমান গুরুমান বের করেছে। গুরুমান পাওয়া যায় টি এর কোন মানের জন্য দেখবা 6 মানের জন্যই আসবে। ঠিক আছে? তো আজকে লেকচার তাহলে এই পর্যন্তই। আমরা এখানে হরাইজন্টাল মোশনের কিছু এক্সাম্পল এবং কিছু থিওরি আলোচনা করছি। আপেক্ষিক বেগ সম্পর্কে আলোচনা করার ট্রাই করছি এবং ফার্স্টে আমরা হচ্ছে কি বলে প্রসঙ্গ কাঠামো সম্পর্কে আলোচনা করছি। তো আমরা আজকে মোটামুটি হচ্ছে চ্যাপ্টারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি এই চ্যাপ্টারে কি কি আলোচনা করা হবে এবং বেগ সময় ত্বরণের বেসিক বিষয়গুলো আলোচনা করছি। নেক্সট লেকচারে আমরা বেগ সময় ত্বরণের গ্রাফ এবং গ্রাফ থেকে কিভাবে মানগুলো এক্সট্রাক্ট করতে হয়, কিভাবে মানগুলা তুলে আনতে হয় সেগুলো আলোচনা করব এবং ভার্টিক্যাল মোশন বা হচ্ছে উলম্ব যে গতি আছে সেই গতি সম্পর্কিত কিছু এক্সাম্পল এবং থিওরি আলোচনা করব। ঠিক আছে? তো সেই পর্যন্ত ভালো থাকো এবং আমাদের পাশে থাকা নিউট্রিনের ক্লাসগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।